আমরা জানি পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে একটি অনুভূতি রয়েছে, কিন্তু মানুষ ছাড়াও প্রাণীদের মধ্যেও সেই অনুভূতি বর্তমান। যদি একজন মানুষ এবং প্রাণী একে অপরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তাহলে কেমন হবে? আজকে আমি নিয়ে চলে এসেছি একটি অস্কার উইনিং মুভি, দ্য শেপ অফ ওয়াটার। এখানে একটি মেয়ে যার নাম এলাইসা এবং একটি প্রাণীর বন্ধুত্ব কিভাবে ভালোবাসায় রূপান্তরিত হলো এবং তারপর তাদের সঙ্গে কি ঘটলো তা আমরা এই কাহিনীর মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবো। মুভির শুরুতে একটি শহরকে দেখানো হয়। এই শহরে একটি মেয়ে থাকে যার নাম এলাইজা। সে সর্বদা ইশারার মাধ্যমে সব কিছু করত, কারণ সে কথা বলতে পারতো না। আসলে সে ছিল বোবা। ছোটবেলায় তার উপর কেউ অত্যাচার করেছিল, যা তার গলায় থাকা আঘাতটি দেখে আমরা জানতে পারি তার গলায় কিছু নাটকেও বের করে নেয়, যার কারণে সে বলতে পারে না। তারপর থেকে সে ইশারা করে। এলাইসা এই পৃথিবীতে পুরো সম্পূর্ণ একা, কারণ তার কোনো পরিবার ছিল না। এলাইসার একজন প্রতিবেশী ছিল যার নাম জাইলস, আর তিনি এলাইসাকে পুরোপুরি তার পরিবারের একজন সদস্য রূপে দেখতেন এবং তিনি ছিলেন খুব ভালো চিত্রকার। এলাইসা একটি ল্যাবে সাফাই কর্মী হিসেবে কাজ করত। সেখানে তার একটি বন্ধুও ছিল। দুজন খুব ভালো বন্ধু ছিল এবং তারা একে অপরকে খুব ভালোবাসত। যখন তারা ল্যাব পরিষ্কার করছিল, তখন সেখানে একটি লোক এসে বলে যে আজকে এখানে কিছু লোক আসবে এবং তারা তাদের সঙ্গে একটা অদ্ভুত জিনিস আনবে, আর ওই জিনিসটা খুব দামি এবং সহজে এটা পাওয়া যায় না। আজ পর্যন্ত আমাদের ল্যাবে কখনো আসেনি। কিছুক্ষণ পরেই পুরো টিমটি সেখানে চলে আসে। তাদের সঙ্গে অনেক বড় জলের ট্যাঙ্ক ছিল। ওই জলের মধ্যে কিছু জিনিস ছিল। এলাইজা যখন সেটার কাছে যায়, তখন সেটা আওয়াজ করতে থাকে এবং সেটা চলতেও থাকে। তখনই সেখানে একটি টিম আসে এবং তাকে একটি নিরাপত্তার জায়গায় নিয়ে যায়। এখানে এলাইসা এবং তার বন্ধু কিছুই বুঝতে পারছিল না। যখন তারা পরিষ্কার করছিল, তখন সেই নিরাপত্তা ঘরটি থেকে আওয়াজ আসতে শুরু করে, যেখানে সেই জলের ট্যাঙ্কটিকে রাখা হয়েছিল। ওই রুম থেকে একজন লোক বেরিয়ে আসে যে কার্নাল ছিল এবং সে খুব স্বার্থপর একজন ব্যক্তি, আর এই কার্নালই পুরো প্রজেক্টের লিডার ছিল। কার্নালের হাত থেকে রক্ত বেরোচ্ছিল এবং সে এতটাই কষ্ট পাচ্ছিল যে সে হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ে। তখনই একটা টিম সেখানে আসে। তারপর কার্নালকে তাদের সাথে নিয়ে যায়। তারপর এলাইজা এবং তার বন্ধুকে সেই ঘরটিকে পরিষ্কার করতে বলা হয়। যখন তারা সেখানে যায়, দেখে যে সেখানে প্রচুর রক্ত পড়ে রয়েছে এবং কারোর কাটা আঙুল পড়ে রয়েছে, আর এই কাটা আঙুলটি সেই কার্নালের ছিল। আর কার্নালকে সম্ভবত সেই জিনিসটাই মেরেছিল যেটা তারা এনেছিল। এলাইজা আঙুলগুলিকে একটি প্যাকেটের মধ্যে রেখে দেয়। এলাইজার বন্ধু কাউকে ডাকতে চলে যায়। তখন এলাইজা দেখতে পায় সেখানে একটি বড় জলের ট্যাঙ্ক, যেটা কাঁচ দ্বারা তৈরি ছিল। যখন সে তার কাছে যায়, সেখানে এক অদ্ভুত প্রাণী ছিল যার মানুষের মতো দুটো হাত পাও ছিল। এলাইজা কাঁচটির উপর হাত রাখে আর ওই প্রাণীটিও সেখানে নিজের হাত রাখে। ঠিক সেই সময় এলাইজার বন্ধু এবং একটি লোক সেখানে আসে, আর সেই প্রাণীটি পেছনে জলের মধ্যে চলে যায়। এলাইজা জানতে পেরে যায় যে আসলে এই ল্যাবের মধ্যে কি ছিল। এই জন্য পরের দিন এলাইজা লাঞ্চ টাইমে সেই জায়গায় আসে যেখানে একটি বড় জলাশয় ছিল, আর সেই প্রাণীটি সেই জলাশয়ের মধ্যে ছিল। এলাইজা জলাশয়ের দেওয়ালের ওপর বসে, আর সে নিজের সঙ্গে একটি ডিমও এনেছিল। সে একটি চামচ দিয়ে ডিমের সঙ্গে একটি অদ্ভুত আওয়াজ করছিল। সেই আওয়াজ শুনে প্রাণীটি জলের বাইরে আসে। এটা দেখে এলাইজা ডিমের খোসা ছাড়িয়ে নেয়। সে নিজের হাতে ডিমটি সেই প্রাণীটিকে দিতে চেয়েছিল, কিন্তু প্রাণীটি তাকে দেখে ভয় পাচ্ছিল। এই জন্য সে ডিমটি নিচ্ছিল না। এলাইজা তা দেখে ডিমটি দেওয়ালের উপর রেখে দেয়, আর ওই প্রাণীটি ডিমটি নিয়ে জলের মধ্যে চলে যায়। এরপর এলাইজা সেখান থেকেই চলে যায়। এলাইজা এবং তার বন্ধুকে কার্নাল ডেকে পাঠায়, আর সেই কার্নাল যার আঙুল কেটে দিয়েছিল সেই প্রাণীটি। কার্নাল তাদের বলে যে তোমরা ল্যাব পরিষ্কার করার পর সেখান থেকে চলে যাবে, আর ওইখানে যে প্রাণীটি রয়েছে ও খুব নোংরা, তার সাথে খারাপও। ওকে আমরা খুব নোংরা জায়গা থেকে তুলে এনেছি এবং পুরো রাস্তায় আমরা দুজনের শত্রু হয়েছিলাম। এই জন্য তোমরা ওই প্রাণীটির থেকে দূরে থাকবে। কিন্তু এলাইজা তার কথা শোনেনি। পরের দিন লাঞ্চ টাইমে এলাইজা আবার সেখানে যায়
এরপর অ্যালাইজা তার সঙ্গে একটি মিউজিক সিস্টেমও এনেছিল, যেটা আওয়াজ সৃষ্টি করতে পারে। সে মিউজিক চালিয়ে দেয়, এর সাথে একটি ডিমও দেওয়ালের ওপর রেখে দেয়। এটা করার পর সে নিজেও খাবার খেতে থাকে। এরপর সেই প্রাণীটি জলের বাইরে আসে এবং সেও মিউজিক শুনতে থাকে। অ্যালাইজা তার জন্য যে ডিমটি রেখেছিল সেটাও সে খেয়ে নেয়। আসলে তারা দুজনেই একে অপরের সঙ্গে ইশারায় কথা বলছিল, ভাবে তাদের যোগাযোগ বাড়তে থাকে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। অ্যালাইজা তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর খুব খুশি ছিল, কারণ এই পৃথিবীতে সে পুরোপুরি একা ছিল আর তার জীবনে দুজন ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না, এক তার বন্ধু এবং তার প্রতিবেশী। সে খুব খুশি ছিল তার জীবনে তৃতীয় বন্ধুটিকে পেয়ে। অ্যালাইজাকে এটা কোনোভাবে প্রভাব ফেলেনি যে তার তৃতীয় বন্ধুটি একটি ভয়ঙ্কর এবং অন্য একরকম প্রাণী, বরং সে তাকে নিজের বন্ধু বানিয়ে প্রচুর খুশি ছিল। সে রোজ লাঞ্চ টাইমে তার কাছে যেত এবং তার সঙ্গে খুব ভালো সময় কাটাতো। দুজন ইশারায় একে অপরের সঙ্গে কথা বলতো। একদিন যখন তারা কথা বলছিল তখন ডাক্তার চলে আসে, যে কিনা এই প্রাণীর ওপর রিসার্চ করছিল, আর তিনি লুকিয়ে দুজনের কথা শুনে ফেলে। তিনি ভাবছিলেন অ্যালাইজা এবং সেই প্রাণীটির মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু অ্যালাইজার সামনে এটা এড়িয়ে যায় যে তিনি সমস্ত কিছু দেখে নিয়েছে এবং জানতেও পেরে গেছেন। এই ডাক্তার একজন বিজ্ঞানীও ছিল যে আমেরিকার হয়ে এই প্রাণীটির ওপর রিসার্চ করছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল জার্মানির এজেন্টও, কারণ দুটি দেশের মধ্যে তখন ঠান্ডার যুদ্ধ চলছিল। এই জন্য দুটি দেশেই তাদের রাজনৈতিক এবং বৈজ্ঞানিক কার্যকলাপের ওপর লক্ষ্য রাখছিল। এর ফলে সে ডাক্তার এই প্রাণীটির ব্যাপারে সমস্ত তথ্য জার্মানিকে দিত, সেটাও গোপনীয়ভাবে। পরের দিন অ্যালাইজা আবার সেই প্রাণীটির সঙ্গে দেখা করতে চায়। সেখানে গিয়ে সে দেখে ওই প্রাণীটিকে খুব নিষ্ঠুরভাবে চেন দ্বারা বেঁধে রাখা হয়েছে, যার কারণে প্রাণীটির খুব কষ্ট হচ্ছিল। এটা দেখে অ্যালাইজার প্রাণীটির উপর খুব মায়া এসে যায়। তার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। ঠিক তখনই তার মনে হয় সেখানে কেউ আসছে, তাই সে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে কার্নেল আসে। কার্নেল এই প্রাণীটিকে প্রচুর ঘৃণা করত। কার্নেলের কাছে একটি লোহার রড ছিল যেখানে কারেন্ট লাগানো ছিল, আর কার্নেল সেই লোহার রডটি দিয়ে প্রাণীটিকে ইলেকট্রিক শক দেয়। এরপর জার্নাল সেখানে আসে এবং সে বলে, আমি তো আশা করেছিলাম এটা কোনো ছোট প্রাণী হবে, কিন্তু এই প্রাণীটি তো খুব বড়। এরপর কার্নেল বলে, অ্যামাজনের লোকেরা তো ভগবান বলে মানে, এই জন্য তার জলে ফলমূল এবং আরও জানা নেই কত কি দেয়। কার্নেল বলে, যদি আমাদের এই প্রাণী সম্পর্কে জানতে হয় তাহলে তো আমাদেরকে একে মারতে হবে। একে মারার পরই তো আমরা এর সম্পর্কে রিসার্চ করতে পারবো, আর এর যেরকম বডি স্ট্রাকচার এটা না কেটে আমরা তো কিছুই করতে পারবো না। কিন্তু ডাক্তার বলে যে এর অবস্থা তো খুবই খারাপ, আর অবাক করার বিষয় হলো এই প্রাণীটি দুটি জায়গা থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারে। আমাদেরকে একে রিসার্চ করতে হবে জীবিত অবস্থায়, মেরে ফেললে কিছুই হবে না। কিন্তু সে ওই ডাক্তারের কিছু কথা শুনতেই চাইছিল না। আমরা যদি একে জলে না রাখি তাহলে ও খুব শীঘ্রই মারা যাবে। প্রাণীটিকে দেখে এরকম মনে হচ্ছিল হয়তো প্রাণীটি অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর প্রাণীটিকে জলের মধ্যে রেখে দেয়। ডাক্তার বলে, আপনি এই প্রাণীটিকে মারতে পারবেন না। তখন জার্নাল বলে, আমাকে তুমি শেখাতে এসো না কি করা উচিত আর কি না করা উচিত। আমার কাছে সমস্ত আইন কানুন রয়েছে আর আমি যা খুশি করতে পারি। এই জন্য জার্নাল কার্নেলকে বলে, তোমার যা ইচ্ছে হয় কার্নেল তাই করো, আমরাও জানতে চাই এটা কি জিনিস। ডাক্তার এটা শুনে খুব দুঃখ পায়, কারণ সে চায়নি এই নিষ্পাপ প্রাণীটি মারা যাক। ডাক্তার নিজে একজন এজেন্ট হলেও প্রথমে সে একজন মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে। এই জন্য এই প্রাণীটির প্রতি তার মায়া আসে, সে তাকে মেরে ফেলতে চায়নি। অ্যালাইজাও এইসব কিছু দেখেছিল এবং শুনেও ছিল। অ্যালাইজাও দুঃখ পায় ঠিক সেই ডাক্তারের মতো। অ্যালাইজা বাড়িতে এসে সমস্ত কথা জাইলসকে বলে দেয়, কারণ সে সেই প্রাণীটিকে নিয়ে খুব চিন্তিত ছিল। তারা যদি প্রাণীটিকে মেরে ফেলে সেই ব্যাপারে। সে বলে যে ও ঠিক আমার মতো বোবা, কথা বলতে পারে না, আর ও আমার খুব ভালো বন্ধু। আমি তাকে সাহায্য করতে চাই। ও আমাকে দেখে খুশি হয়। আমার মধ্যে যা কিছুর কমতি রয়েছে সে সেটা দেখে না, আর ও আমাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেয়। জাইলস তখন বলে, আমি দুঃখের সাথে বলছি আমরা ওকে বাঁচাতে পারবো না। যে লোকেরা ওকে রেখেছে তারা খুবই শক্তিশালী, আর আমরা খুবই সাধারণ মানুষ।
আমরা ওদের সঙ্গে মোকাবিলা করতে পারবো না। এটা বলে জাইলস সেখান থেকে চলে যায়। এলাইজা খুব দুঃখ পায় এবং তার সঙ্গে জাইলসও, কারণ এলাইজা এবং সেই প্রাণীটি দুজনেরই এই পৃথিবীতে কেউ নেই, আর দুজনেরই কেউ নেই একে অপর ছাড়া। এটা ভেবে জাইলস ফিরে আসে এবং এলাইজাকে বলে, আমি তোমাকে সাহায্য করব ওই প্রাণীটিকে বাঁচাতে, যেটা তুমি বলবে আমি সেটাই করব, কারণ আমরা একটা পরিবার। এলাইজা এটা শুনে আনন্দ পায়, সাথে নিশ্চিন্তও হয়। তারা প্ল্যান করতে থাকে তারা প্রাণীটিকে ওই ল্যাব থেকে বাইরে বের করে আনবে এবং ওই নিষ্ঠুর লোকগুলির হাত থেকে মুক্তি দেবে। এলাইজা সেখানে গিয়ে বুদ্ধিমানের মতো একটি কাজ করে। সে সমস্ত ক্যামেরাগুলিকে ওপরের দিকে করে দেয়, যাতে কেউ দেখতে না পারে কে এই প্রাণীটিকে নিয়ে গেছে। এরপর একটি ট্রলিতে প্রচুর টাওয়েল রেখে দেয় এবং সে সেই প্রাণীটির কাছে যায়, কিন্তু তাকে তো চেন দ্বারা বাঁধা ছিল, আর সেই চেন খোলাটা সম্ভব ছিল না। তখনই সেখানে ডাক্তার চলে আসে, আর এলাইজা তাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু ডাক্তার তো নিজেই চেয়েছিল যে ওই প্রাণীটি যেন বেঁচে থাকে, এই জন্য তিনি চেনগুলি খোলার চাবি এলাইজাকে দিয়ে দেয়। এলাইজা চাবিগুলি খুলে ফেলে। ওই প্রাণীটি মানুষের ফিলিং বুঝতে পারত এবং খুবই চালাকও ছিল। এলাইজা প্রাণীটিকে ট্রলির মধ্যে রাখে এবং টানেলের মাধ্যমে বাইরে আসতে থাকে। এলাইজার বন্ধু জানতে পারে যে এলাইজা কোনো মিশনে আছে, এই জন্য সে ট্রলির আগে সে দাঁড়িয়ে পড়ে আর এলাইজাকে বলে, তুমি এটা করো না। কিন্তু এলাইজা তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, যদি আমরা এই প্রাণীটিকে এখানে ছেড়ে দিই তাহলে এই নিষ্ঠুর লোকগুলো একে মেরে ফেলবে। এটা শুনে এলাইজার বন্ধুও তার সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর তারা এগোতে থাকে। বাইরে থেকে জাইলস ভেতরে আসার চেষ্টা করছিল, কিন্তু গার্ড তাকে ভেতরে আসতে দিচ্ছিল না। গার্ডের মনে হচ্ছিল তার আইডিটি ফেক, কিন্তু ডাক্তার এখানেও তাদের সাহায্য করে। সে সেই গার্ডটিকে অজ্ঞান করে দেয়। শেষমেশ তারা সকলে সেই প্রাণীটিকে সেখান থেকে বের করতে সফল হয়, কিন্তু কার্নেলের সন্দেহ হয় গেটে নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা হচ্ছে। যখন কার্নেল গেটে চলে আসে তখন সেখান থেকে সবাই পালিয়ে গেছে। এলাইজা তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং প্রাণীটিকে তার বাথটবে রেখে দেয়, কারণ ওই প্রাণীটি জল ছাড়া বাঁচতে পারবে না। এলাইজা খুব খুশি ছিল তার বন্ধুকে নিয়ে। সে ঠিক করে যে 10 তারিখ ওই প্রাণীটিকে নদীতে ছেড়ে দিয়ে আসবে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টি হলেই ওই প্রাণীটি নদী থেকে সমুদ্রে নিজের জায়গায় ফিরে যেতে পারবে। পরের দিন এলাইজা নিজের কাজে যায়, কারণ যাতে তারা সন্দেহ না করে যে সেই প্রাণীটিকে নিয়ে গেছে। বাড়িতে জাইলস সেই প্রাণীটির কাছেই ছিল এবং তার খেয়াল রাখছিল, কিন্তু এর মধ্যে ঘুমে তার চোখ লেগে আসে। তখন প্রাণীটি বাইরে চলে আসে এবং জাইলসের বেড়ালটিকে মেরে ফেলে সেটা খেতে থাকে। জাইলস এটা করতে মানা করলে প্রাণীটি তাকে আঘাত করে সেখান থেকে চলে যায়। এলাইজা বাড়িতে আসার পর জানতে পারে প্রাণীটি পালিয়ে গেছে আর জাইলসকে আঘাত করেছে। জাইলস তখন বলে, ওর কোনো দোষ নেই, আসলে ও ভয় পেয়েছিল, তুমি যাও ওকে বাড়িতে ফিরিয়ে আনো। এলাইজা এটাই করে। সে যেখান থেকে পারে সেখানে গিয়ে খোঁজে এবং তাকে পেয়েও যায়, তার সঙ্গে নিয়েও আসে। যখন সেই প্রাণীটি ফিলিং বুঝতে পারে তখন বাড়িতে এসে তার করা কাজের উপর সে নিজে লজ্জিত হয়। প্রাণীটি জাইলসের মাথার ওপর হাত রাখে এবং ইশারায় বলে, তুমিও আমার মাথায় হাত রাখো। জাইলসও তার মাথায় হাত রাখে। পরের দিন তার আঘাত পুরোপুরিভাবে ভালো হয়ে যায় এবং সে এটা দেখে খুশি হয় তার মাথায় এখন চুলও গজিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এলাইজাও সেই প্রাণীটির বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় এবং তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর ল্যাবে জার্নাল কার্নেলকে সতর্ক করে যে তুমি যদি ওই প্রাণীটিকে না খুঁজে বের করো তাহলে তোমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে কার্নেল খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর তার ডাক্তারের উপরই সন্দেহ হয়। সে ভাবে যে ওই সেই প্রাণীটিকে পালাতে সাহায্য করেছে, কারণ তিনি তো চাননি প্রাণীটিকে মারা হোক। এই জন্য কার্নেল ডাক্তারের বাড়ির বাইরে যায়। ডাক্তার ঘরের বাইরে এসে দুজনের সঙ্গে দেখা করে আর ওই দুজন ব্যক্তি ডাক্তারের উপর গুলি করে, কিন্তু কার্নেল সেখানে এসে ওই দুজন লোককে মেরে ফেলে। কার্নেল এটা জেনে গিয়েছিল যে ডাক্তার রাশিয়ান বলছিল। এর দ্বারা সে জানতে পারে ডাক্তার আসলে একজন গোয়েন্দা। কার্নেল বলে, আমাকে সব কিছু বলে দাও, ওই প্রাণীটি কার কাছে রয়েছে। কিন্তু ডাক্তার কিছুই বলেনি। ডাক্তারের মুখ থেকে কথা বের করার জন্য ডাক্তারকে খুব অত্যাচার করে কার্নেল।
শেষে ডাক্তার একজন সাফাই কর্মী বলে মারা যায়। সাফাই কর্মী নাম শুনে কার্নালের এলাইজার ওপর সন্দেহ না হয়ে তার বন্ধুর উপরে হয়, কারণ ওই দুজনেই তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতো। কার্নাল এবার এলাইজার বন্ধুর বাড়িতে যায়। সে তাকে সেই প্রাণীটির ব্যাপারে জানতে চায় এবং বলে কোথায় আছে প্রাণীটি। সে বলে যে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সেখানে তার স্বামী সবকিছু সত্যি বলে দেয়। সে বলে যে ওই প্রাণীটি এলাইজার বাড়িতে রয়েছে, কারণ আমি আমার স্ত্রীকে এলাইজার সঙ্গে কথা বলার সময় শুনেছিলাম। এটা শুনে কার্নাল রেগে এলাইজার বাড়িতে যায়, কিন্তু তার আগে তার বন্ধু তাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। তুমি ওখান থেকে পালিয়ে যাও, কারণ কার্নাল তোমার বাড়িতে যাচ্ছে ওই প্রাণীটিকে ধরতে। আজ 10 তারিখ ছিল আর বৃষ্টিও হচ্ছিল, আর সেই দিন ছিল যেদিন এলাইজা সেই প্রাণীটিকে ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য সে তাড়াতাড়ি প্রাণীটিকে সেখান থেকে নিয়ে চলে যায়, যাতে করে সে তাকে সমুদ্রে ছাড়তে পারে। কার্নাল যখন এলাইজার ঘরে যায় তখন সেখানে কেউ ছিল না। তখন ক্যালেন্ডারের নিচে 10 তারিখ জায়গায় একটা চিরকুট দেখতে পায়, যেখানে এলাইজা লিখে রেখেছিল আজকের দিনে প্রাণীটিকে নদীতে ছেড়ে আসতে হবে। এলাইজা নিজের লক্ষ্যে মানে নদীতে পৌঁছে গিয়েছিল। সে শেষবারের মতো সেই প্রাণীটিকে বিদায় জানাচ্ছিল, কারণ সে জানতো এরপরে জীবনে আর দ্বিতীয়বার কোনোদিন একে অপরকে দেখতে পাবে না। আর ওই প্রাণীটি যদি সমুদ্রে না যায় সে এমনিতেও মারা যাবে। ঠিক তখনই সেখানে কার্নাল আসে এবং সে এলাইজা আর সেই প্রাণীটি দুজনের উপরই গুলি করে, যার ফলে তারা দুজন সেখানে পড়ে যায়। কিন্তু প্রাণীটি পুনরায় দাঁড়িয়ে পড়ে, আর কার্নালে দ্বিতীয়বার গুলি ফোড়ার আগে প্রাণীটি কার্নালের কাছে চলে আসে। কার্নাল দেখে গুলি লাগার পরও প্রাণীটি মারা যায়নি। তারপর প্রাণীটি কার্নালকে মেরে ফেলে এবং এলাইজাকে কোলে তুলে নেয় এবং গভীর সমুদ্রে নিয়ে যায়। এলাইজার গলায় হাত রাখে, যেখানে তার আঘাতের চিহ্ন ছিল। এরপর এলাইজা আবার জলের মধ্যে শ্বাস নিতে থাকে এবং বেঁচে ওঠে। আসলে ওই প্রাণীটি প্রচুর শক্তির অধিকারী ছিল, যার কারণে এলাইজা বেঁচে উঠেছিল। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর প্রাণীটি এলাইজাকে জলের মধ্যে একটি নতুন জীবন দেয়। এরপর তারা একে অপরের সঙ্গ এবং ভালোবাসা দুটোই পেয়ে যায়। তারপর তারা দুজন সারা জীবনের মতো সমুদ্রের গভীরে থেকে যায়। জাইলসও এলাইজাকে নিয়ে প্রচুর খুশি ছিল, কারণ দুজন দুজনের সাথী পেয়ে গিয়েছিল। এর সঙ্গে এই মুভিটি এখানেই সমাপ্তি ঘটে।